অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং কালকে যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই এনগেজ বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টর। এখানকার যিনি এএসজি এডিএসজি যারা এখান থেকে মুভ করেছেন এবং দিল্লি থেকে ভার্চুয়ালি ভারত সরকারের এএসজি মিস্টার রাজু অ্যাপিয়ার করেছিলেন, মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? খবর সবার আগে জানতে চাও, টলিউড বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস, বিশ্বের খবর সবার আগে। আমি দেখুন কালকে মাত্র আমি এয়ারপোর্টের সামনে থেকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিভাবে ভোট মনিটরিং কোথাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তদন্ত সেই তদন্ত থেকে মূলত দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত সেখান থেকে তার মন্ত্রী এবং তার অসম্ভব আইপিএস অফিসারদের কি করেন। উল্টো দিকে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম আমি নিজে ভুক্তভোগী। ওনার এই 5 বছরের কার্যকালের মধ্যে 3 বার সিআইডিকে কাঠির বাড়িতে আমার পাঠিয়ে এবং তারা জুতা নিয়ে গিয়ে দড়ি নিয়ে গিয়ে মেপে টেপে বেরিয়েছে। সেখানে বাধা দেওয়া তো দূরের কথা, আমি যদিও ছিলাম না, আমার বাবা মা সহ বাড়ির লোকজন তাদের সহযোগিতা করি চা বিস্কুট খাই। নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ে 150 পুলিশ নিয়ে তমলুক থানার আইসি এসডিপিও গিয়ে আসামি খোঁজার নামে তছনছ করেছে। আমি কলকাতা হাইকোর্টে এসে হস্তক্ষেপ দিয়েছি, কিন্তু আইন হাতে তুলে নিতে দিইনি আমার কর্তব্য। গত লোকসভা নির্বাচনের সময় আমার কোলাঘাটে যে রেন্টাল অফিস রয়েছে সেখানে ওই জেলার প্রধান অ্যাডিশনাল এসপি প্রধান আগরওয়ালের নেতৃত্বে সিআই চম্পক চৌধুরীর নেতৃত্বে আইপ্যাকে 2 ছোকরাকে সাথে নিয়ে রেড করেছেন, খালি হাতে ফিরেছেন। আমি আদালতের আশ্রয় নিয়েছি, কিন্তু আমি হস্তক্ষেপ করিনি। আমি আমার নিজের ক্ষেত্রে বলি এইগুলো, কিন্তু এই মুখ্যমন্ত্রী রাজীব কুমারের ঘটনার ক্ষেত্রে, সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের গ্রেপ্তারের ক্ষেত্রে এবং সর্বোপরি কালকে যেটা করেছে এটা অবৈধ, অনৈতিক, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করেছে। শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার আমরা গুন্ডি বলতেই এবং আমি অত্যন্ত খুশি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আজকে কলকাতা হাইকোর্টে যে প্লি করলো একটু আগে 11টার সময়, তাতে যে বিষয়গুলো রেখেছে এরা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন, যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেন, মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছে রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানে না। বোকার মতো কাজ। আমি
ইডির তরফে কলকাতা হাইকোর্টে যে একটু আগেই 11টার সময় লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে, তাতে রেসপন্স নম্বর 1 তারা করেছেন গতকাল তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। তারা রুল 26-এ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং কালকে যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। যেখানেই লুকিয়ে রাখো, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছে। এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকিউজড করতে পিটিশনে রেখেছেন। ডাইরেক্ট ইমিডিয়েট সিজার, সিলিং, ফরেন্সিক রিজেকশন, এইভাবে যে বিষয়গুলো বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন যে এত বড় একটা ইনসিডেন্টের পরে ইডি কি করবে, মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারদের ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে না আইন মোতাবেক, সংবিধান মোতাবেক তারা ব্যবস্থা নেবে। আমি কোর্ট থেকে সংগ্রহ করা একটু আগে যে লিভ গ্র্যান্ট হয়েছে, যার অনেকের কাছেই ইতিমধ্যে এসে গেছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভ বাই দি লয়ার এনগেজ বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টর। এখানকার যিনি এএসজি, এডিএসজি, তারা এখান থেকে মুভ করেছেন এবং দিল্লি থেকে ভার্চুয়ালি ভারত সরকারের এএসজি মিস্টার রাজু অ্যাপিয়ার করেছিলেন। তারা একদম পশ্চিমবাংলার মানুষ এবং গোটা ভারতের লোক যেটা চাইছিল যে এফআইআরও তারা 1 নম্বর রেসপন্ডেন্ট মুখ্যমন্ত্রীকে করেছেন, যিনি সরাসরি এটা করেছেন, আইপিএসদের করেছেন, সিবিআইকে ট্রান্সফার করতে বলেছেন। বাকিটা 2:30টার সময় কোর্ট দুপক্ষের কথা শুনে তারা করবে। কিন্তু আমি অ্যাজ এ কমন সিটিজেন এবং এই রাজ্যের একজন এমএলএ হিসেবে কিন্তু তথ্য প্রমাণের কিছু নেই, সবকিছু পাবলিক ডোমেইনে হয়েছে, চোখের সামনে হয়েছে। পশ্চিমবাংলার মানুষ কঠিন এবং কঠোর ব্যবস্থা চায়, বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে, এটাই আমার মনে হয়। তারা খুব চিন্তিত ছিলেন যে এর আউটকাম কি হবে। আউটকাম ইডির কাছে যা প্রত্যাশা করেছিলেন, ভারত সরকারের কাছে যা প্রত্যাশা করেছিলেন, কোর্টের যে পিটিশন তার থেকেও বেশি তারা ব্যবস্থা বা আবেদনে রেখেছে। আবেদনে কতটা গ্রহণ করবেন, কতটা রিজেক্ট করবেন বা আদৌ গ্রহণ করবেন কিনা, এটা তো আমার বলা ঠিক হবে না। উই অল আর ল অ্যাবাইড পিপুল। 2:30টার সময় মাননীয় জাস্টিসের কাছে শুনানিতে এটা আমরা জানতে পারি। বিরুদ্ধে 3টে মামলা রুজু হয়েছে, তার মধ্যে 2টো মামলা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসেবে করেছেন এবং একটি মামলা পুলিশ সম্ভবত ইডি এবং সিবিআই অফিসারদের বিরুদ্ধে করেছে তাদের কাজে বাধা দেওয়ার জন্য। এটা নট নিউ। আজকে সারদা রোজভ্যালির মামলার পর থেকে অ্যাডিশনাল ডাইরেক্টরের সেক্টরের অফিসারদের বিরুদ্ধে, এমনকি কোল স্ক্যাম, যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম বিনয় মিশ্র চলে যাওয়া,
এটা যে বড় স্ক্যাম, সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনদেরকে ডেকেছিলেন, তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে। সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায়, ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে, কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি। কারণ যে সংস্থাগুলি এই ধরনের কাজ করে তারা তাদের যে রুল বুক রয়েছে, গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশনগুলো রয়েছে তার ভিত্তিতেই তারা করে ফুল প্রুফ। তাই বিগত দিনের মতো এই 3টে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস। এই মামলার কোনো বেসিস নেই। সরকারি দল, সরকারি কমিটিকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা সব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর দুর্নীতিতে থাকার জন্য। এই মামলার আলটিমেটলি রেজাল্ট কি হবে, বিগত দিনের মতোই এর পরিণতি হবে বলে। রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো ব্যক্তিদেরকে উদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে যান, কিন্তু অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়িতে ইডি সিবিআই গেলে তাদের কিন্তু একদম বাড়িতে যাওয়ার কোনো সিমি নেই, ফোন করেও খবর নেন না। তাপস রায়েরও এই একই অভিযোগ ছিল। এইটাকে কিভাবে দেখছেন? মানে তেজপাত হিসেবে ব্যবহার করা হচ্ছে না, এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। এটা গত 15 বছরে বারে বারে প্রমাণিত হয়েছে। তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহচর্য থেকে বঞ্চিত হয়েছেন, তারাই এর উত্তর দিতে পারবে। পার্থ চ্যাটার্জি দিতে পারবেন, জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন, অনুব্রত মণ্ডল দিতে পারবেন মানিক ভট্টাচার্য, দিতে পারবেন জেলে থাকা জীবনকৃষ্ণ সাহারা। আমি এর উত্তর দিতে অপারগ। স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে দিল্লিতে এমপিরা তারা আজকে ধর্নায় বসেছিলেন এবং তাদেরকে চ্যাংদোলা করে পুলিশ সরিয়ে নিল। চ্যাংদোলা করে তো যাবেই, ওটা তো 163 এলাকা, ওখানে 5-এর বেশি জমায়েত নিষিদ্ধ। তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন। আমি তো ভবানী ভবনে ঢুকেছি, রাজীব কুমার থেকেও দেখা করে। এখানে কি করেন? এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন? এখানে অভয়ার মায়ের সঙ্গে তার মেয়ের ন্যায্য বিচার চাওয়ার আন্দোলনে কি করেছে? ওরা তো ভদ্রভাবেই দেখলাম যে ধরে ধরে নিয়ে গেল, কি এখন চাটা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, প্রচন্ড ঠান্ডা। দিল্লি তো আরো ছবিটা দেখেছি যে একের পর এক অফিসার তারা ফাইল নিয়ে বেরিয়ে আসছে ভেতর থেকে, অসংখ্য ফাইল। ইডিকে এখানে বাধা দিতে বন্ধ না, সেন্টার করছিল এবং বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হবে। এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন। পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না, ব্যাজ ছিল না। তারা ভার্বাল ইনস্ট্রাকশনে রাজীব কুমার মুকেশ কুমারের ইনস্ট্রাকশন এটা করেছেন। কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত আর মুকেশ কুমারও ক্যান্ডেল কেসে অভিযুক্ত, মুর্শিদাবাদে ক্যান্ডেল কেসে। তারা ভার্বাল ইনস্ট্রাকশন দিয়ে করছে। এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি, এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি। আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না। পুলিশ বিএনএস এর যে সেকশন বা ইডি সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার, ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে, সেই জায়গা থেকে ভায়োলেশন করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালীর মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেত।
আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন, সঠিক কাজ করেছেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাক্কালে চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান। এই অভিযান যে করেছেন, আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি, তারা পুরনো হাওলা কেসে, দিল্লি রেজিস্টার কেসে, পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয় এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সময়। সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস, বিনয় মিশ্রর যে চলে যাওয়ার, ভানুয়াতুতে থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট, এর সঙ্গে যুক্ত এই সময় কয় লাখ টাকা হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে, একটা হোটেল থেকে রিকভারি হয়েছে। শুধু তাই নয়, দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল। লিকার স্ক্যামের যে রাইট টাকা, সেই টাকা ভোটে খরচ হয়েছে, আইপ্যাক সেই টাকা দিয়েছে। আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি, এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে পুরো টাকা। কোন গ্রামে জলে জল নেই, জল আছে জল নেই। এই টাকাতে 2021 সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, জেপি কনস্ট্রাকশন, সাউথ 24 পরগনা got direct order to supply around 170 crore। তারা 178 কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন। তারা 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংক। জেপি কনস্ট্রাকশন যারা 178 কোটি টাকার বরাদ পেয়েছিলেন, তারা 16 কোটি টাকা দিয়েছে। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? মুখ্যমন্ত্রী এরকম তড়িৎ গতিতে যান না। কলকাতায় বাঁধ ভাঙা বৃষ্টিতে লক্ষ্মী পুজোর আগের দিন ভেসে গিয়ে 12 জন মারা গেছিলেন, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোননি। উত্তরবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টিতে 50 জনের কাছাকাছি মারা গেছিলেন, মুখ্যমন্ত্রী টার্নিভ্যাল করে 2 দিন পরে গেছিলেন, 72 ঘন্টা পরে গেছিলেন, নাচানাচি সবকিছু করে। এমন যন্ত্রণা আইপ্যাক, বুঝেছেন? 16 কোটি টাকা পিএইচইর ঠিকাদার কেপি কনস্ট্রাকশন দিয়েছে। চেক নাম্বার বলে গেলাম, আর কি চান? ডকুমেন্ট? এরপরেও বলবেন? এরপরেও আজকে মুখ্যমন্ত্রীর মিছিল হবে চোরেদের পক্ষে। আমি জনগণকে বলবো, চারিদিকে আওয়াজ তুলুন, পতাকা নিয়ে নইলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তুলুন। বিরোধী দলনেতার ডাক, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। রাজ্যপাল বলছেন যে সরকারি কর্মীকে কাজে বাধা দেন, এটা ক্রিমিনাল অফেন্স। যদি কেউ কোনো সাংবিধানিক অথরিটি কাউকে বাধা দেন, তাহলে তার পদে থাকার কোনো অধিকার নেই। কোনো ব্যক্তি যত উঁচু পদেই থাকুন না কেন, তিনি তার দায়িত্ব পালনের দায়বদ্ধ, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোথাও কি রাজ্যপাল রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসেবে বলেছেন? তিনি বাংলাতে একটা সুন্দর কথা মধ্যমগ্রামে বলেছেন, বিনাশকালে এর মধ্য দিয়ে তিনি হাইলি এডুকেটেড পারসন, কনস্টিটিউশন আছে, তিনি এর বাইরে কিছু বলতে পারেন। যেহেতু গতকাল বিকালেই হাইকোর্ট পিক আপ করে নিয়েছে, আজকে সকালে ইডিও পিটিশন করে তারাও লিভ নিয়ে লিভ গ্র্যান্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবে ম্যাটার সাবজুডিস, ওনার লিমিটেশন আছে। আমরা পলিটিক্যাল লোক, আমাদের অনেক সময় লিমিটেশন থাকে না। তা আমি ল অ্যাবাইড পিপল হিসেবে জুডিশিয়ারির উপর হায়েস্ট
মানে রিগার্স রয়েছে, কনফিডেন্স রয়েছে। এবং আমি যেটা আশা করেছিলাম, এত বড় ঘটনার পরে আমাকে প্রচুর লোক বলেছে এটাতে কমে গেল, এরকমই কি চলবে? রাজীব কুমারের মতো কি এটাও ঘটবে? এটাও কি অধরা থেকে যাবে? এটারও কি বিচার হবে না? তো ইডি যে পিটিশন ফাইল করেছে তাতে 1, 2, 3 করে যা চেয়েছে, এবং 1 নম্বর রেসপন্ডেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছে, যিনি সশরীরে ওদের বাধা দিয়েছেন। এরপরে তো আমার মনে হয় ইডির উপরে গোটা পশ্চিমবাংলার মানুষের আস্থা শতগুণ বেড়ে গেল। বাকিটা তো কোর্ট বলবে 2:30টার সময়। হোপ ফর দ্য বেস্ট, উই অল আর ওয়েটিং ফর দি ভার্ডিক্ট কামিং ফ্রম দি কোর্ট, উই অল আর ওয়েটিং। গতকালের প্রাইভেট ঘটনা যা যা কোম্পানিতে রেড ঘটেছে, পড়েছে, রাজ্যের CRPF পুলিশ মন্ত্রী, রিপোর্ট ডিজিপি, তারা মুখ্য সচিব চলে গিয়েছে। সাংবিধানিক দিক থেকে কিভাবে দেখছেন? আমি সূত্রর কথা আপনার বলবো না, সিআরপিএফ বলছে আমি কাগজ দেখাতে পারবো না। আমি কমেন্ট করব, প্রত্যেকটা সংস্থা নিজস্ব নীতি দিয়েছে। আমি কোর্টে যা হয়েছে সকালবেলা লিভ গ্র্যান্ট করতে গিয়ে ওরা যা চেয়েছে সেটা পাবলিক ডোমেনে এসে গেছে। আমি তার উপর অ্যাজ এ কমন সিটিজেন অফ দি ওয়েস্ট বেঙ্গল উই অল আর হ্যাপি। মানুষ যা চেয়েছিল কালকে সেটা আজকে ইডি পরিষ্কার ভাবে করেছে। 1 নম্বর রেসপন্ডেন্ট করেছে মুখ্যমন্ত্রীকে, রাজীব কুমার সহ আইপিএসদের এগেনস্টে তারা বলেছে, এবং তারা যেগুলো চেয়েছে ইটস এ ক্রিমিনাল অফেন্স, সিবিআই ইনভেস্টিগেশন। তারা চেয়েছে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সব পুলিশের নামে স্পেসিফিক এফআইআর। তারা চেয়েছে সব যে কাল জিনিসপত্র ওদের কাছ থেকে স্ন্যাচ করে নিয়ে গেছে সেগুলো রিকভারি, সিজ, উদ্ধার, সেটা সিবিআই এর মাধ্যমে করতে চেয়েছে। ইটস এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম। প্রাইভেট কোম্পানিতে রেড পড়েছে, রাজ্যের পুলিশ মন্ত্রী চলে গিয়েছেন, ডিজিপি চলে গিয়েছেন, কি বলবেন? সাংবিধানিক দিক থেকে কিভাবে বলবেন? কিন্তু রেসিপ্রোকাল। রাজীব কুমারকে অ্যারেস্ট করার যখন পঙ্কজ শ্রীবাস্তব গেছিল জেডি সিবিআই, তখন মুখ্যমন্ত্রী গেছিলেন। তাই রাজীব কুমারের দায়িত্ব হচ্ছে কৃতজ্ঞতা স্বরূপ এই অবদানকে মনে রেখে পাল্টা প্রতিদান দেওয়া। তাই কালকে মুখ্যমন্ত্রী বিপদে পড়েছেন, তাই রাজীব কুমার প্রতিদান দেওয়ার জন্য এগিয়েছিল। রেসিপ্রোকাল, চোরে চোরে মাস্তুত ভাই। মুখ্যমন্ত্রী বলছেন ইলেকশন স্ট্র্যাটেজি লুজ করেছে ইডি, তাই ইলেকশন আসা অব্দি আবার রাষ্ট্রপতি শাসন চাইছেন, যাতে সিম্পাথেটিক্যাল গ্রাউন্ড থাকে তাদের জন্য। আপনি ভাবছেন সিম্পাথেটিক্যাল গ্রাউন্ড পাবে? পশ্চিমবাংলার মানুষ চাইছে ল এনফোর্সমেন্ট। পশ্চিমবাংলার মানুষ এগুলো চোখের সামনে দেখছে। একটা সময় ওনার সাপোর্ট বেস ছিল। আপনি এত চুরি চামারির করার পরেও 2024-এ ওনাকে ভোট দিয়েছে 45.67। রাজ্যের 54%-এর বেশি মানুষ ওনার দলের বিরুদ্ধে ভোট দিয়েছে, ভিন্ন ভিন্ন দল। তাতে আপনি কি বলছেন ওনার বিষয়? আমি মনে করি না মানুষ এই ধরনের দুর্নীতিকে